দিনাজপুর, তার পাশে দক্ষিণ দিনাজপুর জেলা, বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এই জেলার দই বঙ্গে বিখ্যাত, কিন্তু সেই দই রপ্তানি কিংবা আমদানি কিভাবে হবে, সেক্ষেত্রে বাংলা সরকার কি করছে? এখানকার সাধারণ মানুষ কালচারে বিশ্বাসী, তারা নাচ গান আবৃত্তি ছড়ার দিকে প্রতিনিয়ত এগিয়ে যেতে চায়, কিন্তু বাংলা সরকার, কেন্দ্র সরকার তারা কি করছে প্রশ্ন কিন্তু বারবার উঠছে। পাশেই রয়েছে বাংলাদেশ, সেখান থেকে প্রতিনিয়ত অবৈধভাবে এখানে অবৈধ প্রবেশ হচ্ছে, সেক্ষেত্রে বিএসএফ কি করছে, সেক্ষেত্রে পুলিশ কি করছে? প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, আর সেই প্রশ্নের জবাবে আমরা আপনাদের সামনে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। আমাদের পাশে ঠিক রয়েছে বামফ্রন্টের সদস্যরা, একদিকে রয়েছে বিজেপির সদস্যরা, একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা। প্রথমেই বামফ্রন্টের সদস্যদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো, দাদা পাশেই তো বাংলাদেশ, অবৈধ পাচার বারবার হয়, অবৈধভাবে অনুপ্রবেশ হয়, এমন কিন্তু অভিযোগ ওঠে, সেক্ষেত্রে বিএসএফ এর ভূমিকা নিয়ে কি বলবেন? বিএসএফ এর গাফিলতি আছে বলেই এটা সম্ভব। হ্যাঁ, তারা নিশ্চয়ই তাদের সাথে একটা অবৈধ কারবারিদের যোগসাজশ আছে। হ্যাঁ, এটা আমরা মনে করি, এবং বিএসএফকে আরও কড়া পাহারা দেওয়া প্রয়োজন, এবং পুলিশেরও এই ক্ষেত্রে একটা ঘাটতি রয়েছে। হ্যাঁ, আসবো আপনাদের কাছে। বিএসএফ এর উপরে কিন্তু ওনারা প্রশ্ন তুলছেন, কি বলবেন এই বিষয় নিয়ে? বিএসএফ এর কি ভূমিকা রয়েছে? দেখুন, বিএসএফ আছে জন্যই কিন্তু আমরা সুরক্ষিত আছি। মেন বিষয় যেটা অনুপ্রবেশের ঘটনাগুলো ঘটে, যেখানে তার কাটার ঘেরা নেই, আর এটা সম্পূর্ণভাবে জায়গা দেওয়ার একমাত্র এখতিয়ার রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত সেই জায়গা অধিগ্রহণ করে কেন্দ্র সরকারকে না দেবে, ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো রকম ঘেরার ব্যবস্থা হবে না। সেই কারণে সেই জায়গাগুলো দিয়েই অনুপ্রবেশ হচ্ছে। এ পুরোপুরি দায় রাজ্য সরকারের। রাজ্য সরকারের উপরে পুরোপুরি দায় দিয়ে দিলেন উনি। রাজ্য সরকার তো বর্ডার সিকিউরিটি ফোর্সকে কন্ট্রোল করে না, আর কাঁটাতারের কথা যেটা বলা হচ্ছে, সেই কাঁটাতারের মানে বর্ডারের পুরো বিষয়টা, গোটা দেশের যে বর্ডার এরিয়া, সেইটা টোটাল নিয়ন্ত্রক হচ্ছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর। তো সেই স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন জায়গায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে পরে সেটা এখনও পর্যন্ত কেন আমাদের দক্ষিণ দিনাজপুরের যা এরিয়া রয়েছে, বর্ডার এরিয়া ম্যাক্সিমাম কাঁটাতার এরিয়া রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে যেগুলোতে হয়তো খুব সামান্য পরিমাণ রয়েছে, সেটা তারা সমস্যার সমাধান করলেই সেই জায়গায় কাঁটাতার লেগে যাবে। আপনার কাছে আমরা আবারও বামফ্রন্টের সদস্যদের সঙ্গে কথা বলবো। দাদা, একদিকে ওনারা বলছে বিএসএফ এর দোষ নেই, আর রাজ্য সরকারের দোষ, ওনারা বলছে বিএসএফ এর দোষ, কি বলবেন? এই তর্কাতর্কির মধ্য দিয়েই আসলে অনুপ্রবেশকারীরা উৎসাহিত হচ্ছে। আমাদের সেই ক্ষেত্রে সবাই মিলে দেখা দরকার। বিএসএফেরও যতটা ভূমিকা আছে, আভ্যন্তরীণ ক্ষেত্রে পুলিশেরও সেরকম ভূমিকা আছে। দুটোই ব্যর্থ, তাই তারা নিজেদের মধ্যে দায় ঠালাঠালি করেই নিজেদের ইয়েটাকে এড়িয়ে যাচ্ছে। একেবারে আমরা যে বিষয়ে কথা বলছি, একদিকে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে দায়ী করে, কেন্দ্র সরকার রাজ্য সরকার, এই দায়ী খেলা তাদের চলছে, কিন্তু এরই মাঝে সাধারণ মানুষ, তাদের নাজেহাল, তাদের জনজীবন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, যিনি তৃণমূলের প্রতিনিধি আছেন, তিনি সম্পূর্ণভাবে বলছেন যে বিএসএফের উপরে দায়ভার দিচ্ছেন। আপনারা সকলেই জানেন যে জমি অধিগ্রহণ পুরোপুরি রাজ্যের নিয়ন্ত্রণে। রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত জমি অধিগ্রহণ করে দেবে না, ততক্ষণ পর্যন্ত সেইখানে কেন্দ্র সরকার কোনো রকমভাবে হস্তক্ষেপ করতে পারে না। সেই কারণে এই যে হস্তক্ষেপ করার কথা বলা হচ্ছে, আপনারা কি এইভাবে একে অপরকে দায় দিতেই থাকবে? দায় দেওয়ার কোনো বিষয় নেই, দায় সারার কোনো বিষয় নেই। যদি আমাদের রাজ্য সরকারের কোনো জায়গায় কোনো ডিসপিউট তারা যদি লক্ষ্য করেন যে কোনো জায়গায় জমি পেতে অসুবিধা হচ্ছে, তাহলে তারা রাজ্য সরকারের সঙ্গে কেন মানে কনসাল্ট করছেন না, কেন তাদেরকে বলছেন না? রাজ্য সরকার এই বিষয়ে, দেশের বিষয়ে, আপনারা দেখেছেন কয়েকদিন আগেও যখন এই দেশের বুকে যখন আক্রমণ হয়েছে, বা দেশকে নিয়ে যখন এই কয়েকদিন আগে যে বিষয়গুলো ঘটলো, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস সদর্থক ভূমিকা গ্রহণ করে একদম দেশের পাশে দাঁড়িয়েছে, দেশের সরকারের। উনি যেমনটা কথা বললেন, আমরা দেখেছিলাম উত্তরকন্যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বলেছেন শুধু বিএসএফ এর উপরে ভরসা করলে হবে না, পুলিশকেও কাজ করতে হবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে বলেছেন, কি বলবেন? একদম, তার মানে উনি নিজেদের ঘাটতিটাকে স্বীকার করে নিয়েছেন একেবারেই। এবং বিএসএফের শুধু দায় করলে এড়িয়ে গেলে হবে না, বিএসএফ পুলিশ সবার সাথে সাথে আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রেও আমরা অস্বীকার করতে পারি না সাধারণ মানুষ, কারণ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানকারী কারবারিদের সাথে এই অনুপ্রবেশকারীদের একটা সম্পর্ক আছে, তাদের মধ্য দিয়েই আসে। সেক্ষেত্রে একেবারে অনুপ্রবেশ যে হচ্ছে, এর পেছনে কি বড় কারো হাত রয়েছে, কি মনে হয়? অবশ্যই অনুপ্রবেশে হাত রয়েছে,
কারণ যে সকল অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে দেখা যাচ্ছে তারা এখানে 30 বছর ধরে বসবাস করছে, বাংলাদেশি নাগরিক 30 বছর ধরে আছে, তাদের সব ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সব কিছু হয়ে গেছে। তো রাজ্য সরকারের যদি মদত না থাকে এগুলো কিভাবে তৈরি হলো? রাজ্য সরকারের মদতে অবশ্যই মদত আছে, যে সরকার ছিল বামপন্থের সময় রাজ্য সরকারের মদতে হচ্ছে বলছেন। না, বিজেপি একটু আগে যে কথাটা বললো 30 বছর আগে, এখন 2011 সালের আগে যদি কারা কেউ করে থাকে সেটার উত্তর বামফ্রন্ট দিতে পারবেন। আর সবথেকে বড় কথা, বারবার যে তৃণমূল কংগ্রেসের ওপর প্রশ্ন তুলছেন, আমাদের রাজ্য সরকারের ওপর প্রশ্ন তুলছেন, স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ চালাচ্ছেন, কেন এত ঘাটতি হচ্ছে? তাহলে তার দায়ভার তো তাকে নিতে হবে। তারা বারবার যখন কোনো একটা ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেসের ওপর প্রশ্ন তুলছেন, আমাদের মুখ্যমন্ত্রীর ওপর প্রশ্ন তুলছেন, বাংলা সরকারের ওপর প্রশ্ন তুলছেন, তারা নিজেদের ওপর প্রশ্ন তো একবার তুলছেন না। আর শুধু বাংলা কেন, আমাদের বাংলাদেশ এরিয়ায় যতগুলো বর্ডার হচ্ছে, আসাম দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, সেখানে তো নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সরকার নেই, সেখানে তারা কি ভূমিকা রাখছেন? আসামে তো বিজেপি সরকার। আসামের কথা বলছেন, আমরা কথা বলছি বাংলার কথা, উনি আসামে চলে গেলেন, কি বলবেন? বাংলা কি দেখতে পাচ্ছেন না চোখে নাকি? হ্যাঁ, হতে পারে সেরকম বিষয়, কিন্তু আমাদের অনুপ্রবেশকারীর সমস্যাটা সাথে সাথে আমাদের উদ্বাস্তুর, এই বামফ্রন্টের উনি যেটা কথা বললেন, বামফ্রন্টের আমলে উদ্বাস্তুদেরকে, বাংলাদেশটা যখন ভাগ হয়ে যায় তখন বহু উদ্বাস্তুদের বামফ্রন্ট সরকারি বিভিন্ন কলোনির মধ্য দিয়ে তাদের পাশে থেকেছে। এটা ওনারা যেটা অভিযোগ করলো, আমরা সেই কলোনিগুলো ডেভেলপ হয়েছে এখন অবশ্যই, কিন্তু এই মুহূর্তে এই রাজ্য সরকার আসার পরে সেই কলোনিগুলোর আর নতুন করে পাট্টা দিচ্ছে না, সেগুলোর নানাবিধ সমস্যা আছে। কিন্তু বামফ্রন্টের আমলে বেশিরভাগ ক্ষেত্রেই পাট্টার 80% কাজ হয়ে গেছিল, কিন্তু এই সরকার আসার পরে সেই পাট্টাগুলো বন্ধ রেখেছে। উদ্বাস্তু পাট্টার কথা উনি বলছেন, মুখ্যমন্ত্রী তো ভুড়ি ভুড়ি পাট্টা দিচ্ছেন, কি বলবেন? ওনারা হয়তো জানেন না, ওনারা এখন তো একদম আউট অফ ট্র্যাক রয়েছেন, হ্যাঁ, ফলে ওনাদের কাছে ইনফরমেশন নেই। সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার প্রতি মুহূর্তে রয়েছে, সেটা পাট্টা থেকে শুরু করে সমস্ত কিছুতে। সাধারণ মানুষের জনজীবনের কথা বলছিলেন, সাধারণ মানুষ, গ্রামের 100 দিনের কাজ না পেয়ে তো সাধারণ মানুষকে নাজেহাল করে দিয়েছেন এই সমস্ত মানে দলগুলো, তারা সরকারে থেকে। তো সেইখানে তৃণমূল কংগ্রেসের উপর এই ধরনের মানে ব্লেম আনা, এটা অবশ্য তারা আনতেই পারেন, তার কারণ তারা বিরোধী আসনে রয়েছেন, তো সেটা অহেতুক। তারা আনবেন, আমরা উত্তর দেব। বিরোধী আসনে তো আপনারাও রয়েছেন, কি বলবেন এই বিষয় নিয়ে, পাট্টার বিষয় নিয়ে? একজন বলছেন দিয়েছে, একজন বলছে দিয়ে নেন। তৃণমূলের প্রতিনিধি মনে হয় মানে বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখেন না। পাট্টার বিষয়টা আপনারা সকলেই জানেন যে পাট্টা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যেই জায়গার পাট্টা দেওয়া হয়েছে সেই জায়গার কোনো অস্তিত্বই নেই। তো পুরোপুরি তৃণমূল সরকার ভাওতাবাজির সরকার, শুধু ভাওতা দিয়ে চলে। এই ভাওতা দিয়ে রাজ্য সরকার বেশি দিন চলতে পারে না। আর বিভিন্ন ভোটার কার্ডের কথা বলছেন, কেন্দ্র সরকার ভোটার কার্ড তৈরি করে দেয় না, ভোটার কার্ড তৈরি করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের প্রতিনিধিরা আছেন, যারা অফিসার আছেন, তারা ভোটার কার্ড তৈরি করে দেয়। তো সম্পূর্ণ কিছু দায়ভার তাদের, যে বাংলাদেশিদের, যে অনুপ্রবেশকারীদের, যে রোহিঙ্গাদের যে ভোটার লিস্টে নাম উঠছে, পুরোপুরি রাজ্য সরকারের মদতে সে নামগুলো উঠছে। এর দায়ভার পুরোপুরি রাজ্য সরকারের। একেবারে রাজ্য সরকারের দায়িত্ব উনি দিলেন। আরেকটি ঘটনা বলবো, গতকালের ঘটনা, নকশালবাড়ি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাকে শনাক্ত করা গেছে, এবং যে বিষয়টি উঠে আসছে কালিয়াগঞ্জ থেকে নাকি তাকে আধার কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা তো কালিয়াগঞ্জের একেবারে পাশে রয়েছে, বিষয়গুলি দেখছেন না? আধার কার্ড কোনোভাবেই মানে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আধার কার্ড যে সিস্টেম আজকে কেন্দ্রীয় সরকার তৈরি করে দিয়েছে আধার কার্ড তৈরি করার, তাহলে সেটার মধ্যে তার মানে কোনো ফাঁক রয়ে গেছে, সেই ফাঁকটা কে বন্ধ করবে? রাজ্য সরকার তো আধার কার্ড তৈরি করে না। আধার কার্ড তৈরি করার আধার কার্ডের পুরো বিষয়টা দেখে হচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অনুপ্রবেশকারী চক্রের মধ্যে কারা রয়েছে বলতে চাইছেন? 100% অনুপ্রবেশকারী। দেখুন, অনুপ্রবেশ এর আগে বিগত দিনে হয়তো 30 বছর 40 বছর আগে কেউ যদি এই বাংলায় এসে থাকেন, সেই সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন। তো সেই জায়গায় আজকের দিনে দাঁড়িয়ে অনুপ্রবেশকারী একদম লুকিয়ে, কাঁটাতার কেটে বা হয়তো অন্য কোনোভাবে অসৎ কোনো কারণে হয়তো অনুপ্রবেশ করা, এই ধরনের কোনো বিষয় যা ঘটছে সেটা সম্পূর্ণভাবে বর্ডারে যারা দায়িত্বে রয়েছে, যারা ওখানে মানে সেখানে যারা পাহারা দিচ্ছেন, তাদের উপরই বর্তাবে। তাদের মানে যদি নজরদারিটা ঠিকঠাক থাকে, তাহলে তো এই ধরনের বিষয় ঘটে না এই দেশে। আপনার কাছে আসবো, আবার আমরা বামফ্রন্টের সদস্যদের সঙ্গে কথা বলবো। দাদা, এই যে বারবার করে অনুপ্রবেশ হচ্ছে, এটি কি কোনো রাজনৈতিক চক্রান্ত চলছে এর মাঝে? অবশ্যই। আসলে অনুপ্রবেশ আমাদের সীমান্তবর্তী জায়গা, তো এখানে আমাদের উদ্বাস্তুরা বহু, বিশেষ করে ওপার থেকে হিন্দু যারা আক্রান্ত হয়েছে, তাদের আগমনটা বহু বছর ধরে চলছে এখনও কিন্তু এটা সমস্যাটা ছিল না। আসলে আমাদের দেশের এখন কর্মসংস্থানের যে অবস্থা,
তার ফলে এই অনুপ্রবেশের মানে চিৎকার করে তারা আসল কর্মসংস্থান থেকে শুরু করে আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার যে সংকট দেখা দিয়েছে সেখান থেকে মুখ ঘোরাতে চাইছে। একেবারে আসবো আপনার কাছে বারবার যে অনুপ্রবেশকারীরা যে আসছেন ভোটের সময় কিন্তু বিশেষ করে দেখা যায় অনুপ্রবেশকারীদের আসতে কোনো কি ভোট ব্যাংকের কোনো ব্যাপার রয়েছে এখানে? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুপ্রবেশ নিয়ে লোকসভার অন্দরেই স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তিনি একসময় এই অনুপ্রবেশের বিরোধিতা করছিলেন, আজকে তিনি বলছেন না কোনো রকম কোনো অনুপ্রবেশ হচ্ছে না। তিনি নিজেই নিজের মতে দ্বিচারিতা করছেন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলবো যে অনুপ্রবেশ যেটা হচ্ছে এটা সম্পূর্ণরূপে বর্তমান রাজ্য সরকারের দায়, কারণ তারা জমি দিচ্ছেন না, যার ফলে বিএসএফ সমস্ত বর্ডারটাকে সিল করতে পারছে না কাঁটাতার দিয়ে, যার ফলে এই সমস্ত অনুপ্রবেশ হচ্ছে। আর উনি বলছিলেন হিন্দু অনুপ্রবেশকারী, কিন্তু বর্তমানে যারা ধরা পড়ছেন বেশিরভাগই মুসলিম, 90% উপরে সবাই মুসলিম প্রায়। আর উনি যেটা বলছেন যে রোহিঙ্গারা হচ্ছে 30 বছর আগে রোহিঙ্গা ছিল, ওই ঘটনাটা ছিল না মায়ানমারে। বর্তমানে এটুকু সাম্প্রতিককালে, তাহলে বর্তমানে চারিদিকে পশ্চিমবঙ্গে যেখানে রোহিঙ্গারা ছড়িয়ে গেছে এই সম্পূর্ণ হচ্ছে বর্তমান সরকারের জন্য, পশ্চিমবঙ্গ সরকারের জন্য। আমরা অনুপ্রবেশকারীর কথা বলছি, আমরা কোনো ধর্ম যাচ্ছি না, আমরা কোনো জাতিতে যাচ্ছি না। আরেক বিষয়টা আমরা বলবো, এখানে তো এয়ারপোর্টের ব্যবস্থা করা হয়েছে, এয়ারপোর্ট চলছে না কেন, কি মনে হয়? এয়ারপোর্টের বিষয়ে অ্যাভিয়েশন মিনিস্ট্রি বলতে পারবে, বিজেপির প্রতিনিধিরা আছেন তারা বলতে পারবেন এয়ারপোর্ট কেন চলতে পারছে না। এয়ারপোর্ট তো রাজ্য সরকারের, তো অ্যাভিয়েশন মিনিস্ট্রি নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে যেটা কথা হয়েছিল যে এখানে ডাবল ইঞ্জিনের মানে এয়ারক্রাফট দিতে হবে, সিঙ্গেল ইঞ্জিনে কোনোভাবে এখানে সেটা মানে পাবলিকের ক্ষেত্রে অত্যন্ত রিস্কি। তিনি লাস্ট সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন যে সিঙ্গেল ইঞ্জিনে আমরা এখান থেকে মানুষের জীবনকে বিপন্ন করে আমরা এখান থেকে প্লেন আমরা এখানে চালাবো না। তো সেইটা ডাবল ইঞ্জিনের যে মানে বিষয়টা সেটা এখনো পর্যন্ত অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট তারা তো ক্লিয়ার করেনি। আপনার কাছে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, এয়ারপোর্ট তো হয়ে গেছে প্রায়, সেক্ষেত্রে এয়ারপোর্ট চলাচলের ব্যবস্থা কেন করা হচ্ছে না? বারবার বলছি যে সেই জন্য উনিও স্বীকার করলেন যে ডবল ইঞ্জিন সরকার দরকার। তো পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত ডবল ইঞ্জিন সরকার না হবে না। তার কারণ রাজ্য সরকারকে কেন্দ্র সরকার 1 টাকার বিনিময়ে এয়ারপোর্টকে লিজ দিয়েছে, সমস্ত কিছু তৈরি করে আপনার হচ্ছে চলাচলের যোগ্য করে দিয়েছে 1 টাকার বিনিময়ে লিজ দিয়ে। উনি জানেন না হয়তো। তো এখনও পর্যন্ত রাজ্য সরকারের সদিচ্ছার অভাব এবং এই জেলার নেতাদের সদিচ্ছার অভাব, যে ওনারাও রাজ্য সরকার কাছে মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছেন না যে এই জেলার লোক কেন পিছিয়ে পড়ে থাকবে, এয়ারপোর্ট কেন ওখান থেকে চলাচল করা হবে না। এর সমস্ত দায়ভার তো ওনাদের, সেন্ট্রাল গভর্নমেন্ট তো রাজ্য সরকারকে দিয়েছে লিজ। এবার আপনার কাছে এয়ারপোর্ট যদি হয়ে যায় কতটা সুবিধা হবে সাধারণ মানুষের? এয়ারপোর্ট যতদিন ভোটের ক্ষেত্রে এই তুতু মেমে এইটা ভোটের নির্বাচনী ইস্যু আর কি, এটাকে ইস্যু হিসাবে ব্যবহার করা হয়, নির্বাচনের পরে আবার দুই দলই ভুলে যায়। সেক্ষেত্রে সাংসদেরও যা ভূমিকা রাজ্য সরকারেরও একই, মানে ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি, আসলেই শুধু এটা ভোট আসলেই এটার এয়ারপোর্ট নিয়ে কথা বলা। অবশ্যই সাধারণ মানুষের অনেক বেশি আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মানুষের কাছে সময়ের মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে অনেক উপকার হবে, বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়। এতবার যে সিঙ্গেল ইঞ্জিন এবং ডবল ইঞ্জিনের এই চক্রান্তে সাধারণ মানুষ সাফার করছে, এই যে একটা বিরাট অংশের টাকা ইনভেস্ট সেখানে, তারপরেও দেখা যাচ্ছে যে উড়ান হচ্ছে না, উড়ান চলছে না। তো এই ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষ। কারণ অনুপ্রবেশের যে বিষয়টি আজকে আমরা দেখতে পাচ্ছি যে নাতির বাবা আবার জামাইয়ের বাবা একই ব্যক্তি। হাউ ইজ ইট পসিবল? এটা সম্ভব নয়। আজকে শুধু ভোট ব্যাংককে বাড়ানোর জন্য তৃণমূল আর বিজেপির এই চক্রান্ত করছে, যার সাফার হচ্ছে সাধারণ মানুষ আর আমরা ভারতবাসীরা। একেবারে বলছে তৃণমূল বিজেপির চক্রান্ত, ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি মেলে কিন্তু কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। 30 বছর বামপন্থীরা এয়ারপোর্টে ঘাস তৈরি করেছে আর সেই ঘাস বিক্রি করে এয়ারপোর্ট চালানোর স্বপ্ন দেখেছে। তো 34 বছর তো ওনারা ছিল, এখনো পর্যন্ত করার কোনো উদ্যোগই তো তারা করেনি সেই সময়। এখন তারা বড় বড় কথা বলছেন, যেহেতু তারা মানুষ তাদেরকে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছেন, সেই জন্য বড় বড় কথা বলছেন, এর দোষ তার দোষ করছেন। তারা 34 বছর কি করেছিলেন তার জবাবটা দিন মানুষকে। যদি এয়ারপোর্ট যদি শুরু হয় কতটা সুবিধা হবে? বামফ্রন্টের বন্ধুরা তো এটা যেন নাই বলে যে ভোট কেন্দ্রিক প্রতিশ্রুতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না, আর প্রতিশ্রুতির রাজনীতি বামফ্রন্ট করতো। এক ব্রিজের উদ্বোধনের ফলক 4 বার করে উদ্বোধন হতো, কিন্তু সেই ব্রিজ আর তৈরি হতো না। কিন্তু তৃণমূল কংগ্রেস আগে সমস্তটাকে রেডি করে, তো যখন তৈরি হওয়া শুরু হবে তখন ফলক উদ্বোধন করে। ফলে সেই জায়গায় যেন বামফ্রন্টের বন্ধুরা কথা বলতে না আসে। আর বিজেপিরও একই
মানে যা দাঁড়িয়েছে আমরা ক্রোনোলজি দেখতে পাচ্ছি, তাতে করে একই রকম সিচুয়েশন দাঁড়িয়েছে। সামনে আবার যখন 29-এর ভোট আসবে, 29 তো যখন লোকসভা নির্বাচন হবে, সেই লোকসভা নির্বাচন তখন হয়তো আবার এখানে এই এয়ারপোর্ট নিয়ে কথা হবে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাটে এয়ারপোর্ট তৈরি করার জন্য সচেষ্ট, যার জন্য কাজটা এতদূর এগিয়েছে, কিন্তু সেখানে মানুষের জীবনকে বিপন্ন করে কোনোভাবেই নয়। একেবারে আসবো আপনার কাছে, বামফ্রন্টের সদস্যদের কাছে যাব আমরা। আপনাদের বলা হচ্ছে এক ফলক 4 বার আপনারা উদ্বোধন করছেন। তৃণমূলের বন্ধু যিনি বললেন, তার বাড়ি যেতে যেতেই বুনিয়াদপুরে রেলের ওয়াগন কারখানার শিলাটা এখনও শ্যাওলা ধরে আছে, কিন্তু তার মধ্যে রেলমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির নামটা খুঁজে পাবে। হ্যাঁ, তিনি যেন গিয়ে দেখে, হ্যাঁ ওই ইয়েটাই শুধু শিলান্যাসই হয়ে আছে আমাদের রাজ্যে। তাই আসলে উনি বিজেপি বন্ধু যেটা বললেন, আমাদের রাজ্যে শিল্পের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তার উপর ঘাস সিঙ্গুরে ঘাসের তো উলু ঘাসের তো এখন তৈরি হয়েছে, আর সেই ঘাস খাবার জন্য আমাদের গরুর দল আবার আমাদের রাজ্যে এসেছে। হ্যাঁ, যেমনটা কথা বলছে, ইন্ডাস্ট্রির কথা বলছে, এখানে যদি ইন্ডাস্ট্রি হয় সাধারণ মানুষের তো সুবিধা হবে, কিন্তু জেলারও একটা অগ্রগতি হবে, কি মনে হচ্ছে? দেখুন, শিল্পের কথা বামফ্রন্টের বন্ধুগণ বলছেন, খুব ভালো কথা। বামফ্রন্ট ওনারা তো প্রযুক্তিকেই বিশ্বাস করেন না, কারণ প্রযুক্তি আসলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের সব কিছু চলে যাবে। ঠিক আছে, তো কম্পিউটার সেই জন্য আনতে দেননি। ওনারা তো শিক্ষাকেও বিরোধিতা করেছিলেন, জন্য ইংলিশ শিক্ষা তুলে দিয়েছিলেন। তো ওনারা যেন এই সমস্ত কথা না বলেন। এবং ওনাদের এক নেতা এই দক্ষিণ দিনাজপুরের উন্নতির জন্য তাকে প্রশ্ন করা হলে সে বলেছিল যে এটা একটা প্রান্তিক জেলা, যার চারিদিক দিয়ে বাংলাদেশ ঘিরে রয়েছে, এক সাইড শুধু ইন্ডিয়া আছে, অতএব এই জেলার উন্নতি সম্ভব নয়, যেমন আছে তেমনই থাকবে। তো ওনারা যেন বিজেপি বা অন্যান্য দল, আপনাদের মারাত্মক অভিযোগ তোলা হচ্ছে এই এলাকায় উন্নয়ন হবে না। উইপ্রো সল্টলেক তৈরি হয়েছে সেক্টর 5, এবং সেই জন্যই তৈরি হয়েছে সেখানে TCS। আজকে বামফ্রন্ট এটা চেয়েছিল প্রযুক্তি নির্ভর হোক, আর এই তৃণমূলী বিজেপিরা তারা আমাদেরকে আদিম যুগে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অতএব আমরা চাই শিল্প হোক, কর্মসংস্থান হোক। আমাদের লড়াই মাঠে ময়দানে ছিল এবং থাকবেই, শুধুমাত্র কর্মসংস্থানের জন্য নয়, মানুষ, গরিব মানুষ যাতে আরও ভালো থাকতে পারে সেই জন্য। একেবারে আসবো আপনার কাছে, বামফ্রন্টের আমলে একাধিক উন্নয়ন হয়েছে উনি বললেন স্পষ্ট, তৃণমূলের আমলে কবে দেখতে পারবো? তৃণমূলের আমলে মানুষ যদি তৃণমূল উন্নয়ন না করতো, এই 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী মানে হওয়ার দৌড়ে আসতেন না। তিনি 3 টার্ম ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন। বামফ্রন্টের উন্নয়ন আমরা দেখেছি, বামফ্রন্টের উন্নয়ন হচ্ছে সাইবাড়ি, বামফ্রন্টের উন্নয়ন বানতলা, বামফ্রন্টের উন্নয়ন নন্দীগ্রাম, সিঙ্গুর, এসব দেখেছি। তো এইসব হচ্ছে ওনাদের উন্নয়ন। আর ওনারা আজকে সুপ্রশাসনের কথা বলেন। দেখুন, সব কিছুর একটা সিস্টেমেটিক ওয়ে আছে। ওনারা 34 বছরে যে ধ্বংসটা করেছেন, সেই ধ্বংসটাকে রিপেয়ার করতেই আজকে সরকারকে এতদিন এত কাজ করতে হচ্ছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন আরও উন্নয়ন কোন জায়গায় যায়। আর ওয়াগন ফ্যাক্টরি নিয়ে যে কথাটা বললো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি নিজে তো ওটার বলেছিলেন, শুরু করার প্ল্যানও হয়েছিল। বিজেপি কেন বন্ধ করলো, সেই উত্তরটা বিজেপি দিক। আজকে দক্ষিণ দিনাজপুরে সুকান্তবাবু রয়েছেন, এখান থেকে সাংসদ, তিনি মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সেটা ফুল না হাফ সেটা ওনারা আমার থেকে ভালো জানেন। তো তিনি বলুন যে ওয়াগন ফ্যাক্টরিটা কেন বন্ধ হলো। তাহলে উনি কী করছেন? একটা কেন্দ্রের সরকার, কেন্দ্রের এখান থেকে এমপি থাকা সত্ত্বেও বিজেপি কী করছে জেলার জন্য? বিজেপি কি করছে জেলার জন্য? মারাত্মক অভিযোগ। দেখুন, প্রথমে কোনো শিল্প হতে গেলে সেই এলাকার পরিকাঠামোটা ঠিক হতে হবে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হতে হবে, এবং সেখানে শিল্প উপযোগী কিনা তার পরিকাঠামোটা, তার সমস্ত কিছু দেখার পরে সেখানে শিল্প হয়। তো দক্ষিণ দিনাজপুর জেলাতে তৃণমূল কংগ্রেস কোনো রকম যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকম উন্নতি করেনি। এখন শুধুমাত্র ডক্টর সুকান্ত মজুমদার রেল ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজিয়েছে, যার জন্য এনাদের লজ্জা করা উচিত যে ওনারা বারবার করে মিথ্যাচারিতা করছে। আজকে ডক্টর সুকান্ত রেল 1 লাখ করেছেন, এবং তার সাথে সাথে আমরা বিজেপির বন্ধুদের জিজ্ঞাসা করব যে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত সুকান্তবাবু তো আজকে দুটো টার্মে তিনি এখানে এমপি রয়েছেন, তো এখন মন্ত্রিত্ব রয়েছেন। এবার সেই জায়গায় মানে এত বছর লেগে গেল সেই যে প্রজেক্টটা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়ে গিয়েছিলেন, সেই প্রজেক্টটাকে জীবিত করতে তিনি নাকি ডিফ্রিজ করে দিয়েছেন, সেটাকে নাকি ডিফ্রিজ করেছেন। তো সেই প্রজেক্টটাকে ডিফ্রিজ করতে হলো কেন সেই প্রজেক্টটা তৈরি হলো না? যোগাযোগের ব্যবস্থার কথা বলছেন, পরিকাঠামোর কথা বলছেন, পরিকাঠামো তো উন্নয়ন, যেটা ওনাদের কাজ, ওনারা তো করছেন না ঠিক মতো করে। আমরা আমাদের ওনাদেরই উন্নয়নের কাজ, আপনাদের কোনো কাজ? রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সড়কের যা ব্যবস্থা, সেই সমস্ত কাজগুলো তৃণমূল কংগ্রেসের সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আজকে কেন্দ্রের যে জায়গাগুলো সেই কাজগুলো তো করতে হবে। আজকে এখানে যে উনি বলছেন শুধু উন্নয়নের কাজ বিজেপি, তৃণমূলের কোনো কাজ নেই।
কাজ করার জন্য অনেক কাজ থাকে, কিন্তু কাজ না করে আজকের দিনে আমি যেটা বলবো, আমার তৃণমূল বন্ধুদের বা বিজেপি বন্ধুদের সাথে আমি ঝগড়া করবার জন্য আসিনি বা তর্ক করবার জন্য আসিনি, কিন্তু আজকে এই যে গোটা মানে 3 দিনের 3খানা তৃণমূল কর্মী বোমার আঘাতে বা গুলির আঘাতে মারা গেল। তে বোমা গুলির যে কালচার, আমাদের দুর্নীতির ফলে যে শিক্ষকরা আজকে চোখের জল ফেলছে, সেখানে তৃণমূলের পরিবারের হতে পারে, সিপিএমের পরিবারের হতে পারে, বিজেপির পরিবারের হতে পারে, সবার চোখের জল কিন্তু একই। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা নানা রকম করছে। আর উনি যে সাইবাড়ি সহ নানা রকম বললেন, সেগুলোর প্রত্যেকটার কমিশনের কি রিপোর্ট উনি যেন তার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, যে রিপোর্টগুলো যেন প্রকাশ্যে আসে। মানুষের আরেকটি বিষয় আমরা আলোচনা করব, দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ তারা যথেষ্ট কালচারে তারা বিশ্বাসী করেন, সংস্কৃতিকে তারা ভালোবাসেন, নাচ গান আবৃত্তি থিয়েটার প্রতিটি জিনিসে তারা যথেষ্ট উৎসাহী, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে সেই উৎসাহ কোথাও যেন কমতে শুরু করেছে। এর পেছনে কি কারণ রয়েছে? কোনো থিয়েটার, বড় কোনো থিয়েটার কেন হচ্ছে না? এখানে ফিল্ম কেন বানানো হচ্ছে না? একাধিক প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। প্রথমেই জানতে চাইবো আপনাদের থেকে বিষয়টি। কালচারের দিক থেকে দেখুন, কালচারের দিক থেকে আমাদের সরকারের কোনো যে সদিচ্ছা, এটাকে প্রমোট করার যে সদিচ্ছা, সেই সদিচ্ছার কোনো অভাব নেই। প্রথমত বলি যে একদম যদি লোকশিল্পীদের কথা বলি, একদম মাটির কাছাকাছি থাকা যে শিল্পীগুলো, আমাদের লোকপ্রসার শিল্পের মাধ্যম দিয়ে এই সরকার আসার পর এই লোকপ্রসার মানে প্রকল্পটাকে, লোকশিল্পীদের নিয়ে এই প্রকল্পটাকে প্রমোট করার জন্য কিন্তু আজকের লোকশিল্পীরা, এখানকার খন শিল্পীরা, এখানকার বাউল শিল্পীরা, এখানকার ঝুমুর শিল্পীরা, আদিবাসী শিল্পীরা, তারা নতুন করে সাহস পাচ্ছেন যে না, আমরা আমাদের যে শিল্পকর্মটা যেটা হারিয়ে যেতে বসেছিল বামফ্রন্টের সময় থেকে, আজকে তাদের মানে দূরদর্শিতার অভাবে আজকে সেই শিল্প নিয়ে কাজ করা যেতে পারে। নতুন করে তারা গান বাজছেন, নতুন করে তারা পালা বাজছেন। আজকে এখানে থিয়েটার যদি বলি, তাহলে থিয়েটারের জায়গা থেকে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে নাট্য একাডেমি, সেই নাট্য একাডেমির থেকে এখানে নাট্য মেলা করা হয়, যাতে এখানকার নাট্য পরিসরের মধ্যে যারা রয়েছেন তারা যাতে নাট্য মেলা করা হয়। শুধু নাট্য মেলা কি যথেষ্ট? সেটিকে আন্তর্জাতিকভাবে কেন প্রমোট করা হচ্ছে না? বড় প্রশ্ন। বলছে সিপিএম এর আমেরও কিছু হয়নি, মেলা আর খেলা নিয়েই ব্যস্ত হয়ে আছে, কিন্তু বেকারদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের বিষয়ে কোনো নজরদারি নেই। আজকে ওবিসির মামলা করে কোনো নিয়োগ প্রক্রিয়া কন্টিনিউয়াস নেই। আজকে এই যে সিস্টেম চলতে থাকলে আখেরে যে বেকার সমাজ, তারা কিন্তু আরও বেকার হবে, অর্থাৎ সংস্কৃতি থেকে অপসংস্কৃতির দিকে যেতে বাধ্য হবে। আপনি দেখুন যে বাংলার বিভিন্ন জায়গাতে আজকে রেপ, ধর্ষণ, আজকে যে নেশাগ্রস্ত কেন হচ্ছে? তারা শিক্ষিত হয়ে তারা কর্মসংস্থানের জায়গা না পেয়ে, শিল্প বন্ধ, কারখানা বন্ধ, কর্মসংস্থান নেই সরকারিতে, স্বাভাবিকভাবেই তারা কিন্তু এই ধরনের অপকর্ম করতে বাধ্য হচ্ছে। আর এই ধরনের অপকর্ম যারা করছে তাদেরকে মদত দিচ্ছে এই তৃণমূলী সরকার। আমরা বিজেপি সদস্যদের সঙ্গে কথা বলতে চাইবো এই বিষয়টা, কালচারাল বিষয়টা রয়েছে, সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলা কোথায় দাঁড়িয়ে রয়েছে কি মনে হয়? অনেকে চেষ্টা করছেন ঠিকই, কিন্তু যেহেতু বেকার ছেলে মেয়েদের হাতে কাজ নেই, আগে একটা সময় ছিল যে তারা অল্প শিক্ষিত ছিল, যে কোনো কাজকর্ম করে তারপর সে নাটক, যাত্রাপালা এগুলো করতো, কিন্তু এখন প্রত্যেকটা ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, কারণ শিক্ষার হারটা অনেকটা বেড়ে গেছে। তো যার জন্য এমএসসি, এমএ, বিএড, পিএইচডি পর্যন্ত করে তারা বসে আছে, কোনো কর্মসংস্থান নেই। এবার পেটে ভাত নেই, কি শিল্প কালচার করবে? এই পরিস্থিতি বর্তমানে বালুরঘাটে বেকার ছেলে মেয়েদের। তাহলে কি এইভাবে ধীরে ধীরে কালচার ভুলে যাবে সাধারণ মানুষ? কি মনে হয়? বিজেপির কালচার মানে রামনবমীতে তরোয়াল নিয়ে বেরোনো, বন্দুক নিয়ে বেরোনো, বোম নিয়ে বেরোনো। তারা একটা নতুন উত্তরপ্রদেশ বিহারের কালচার, নতুন উত্তরপ্রদেশ বিহারের কালচার বাংলায় স্থাপন করার চেষ্টা করছেন। ঠিক আছে, তো আজকে বিজেপি জগন্নাথ মন্দিরের মিছিল হাতে অস্ত্র নিয়ে হয়নি। বিজেপি গর্বের সাথে বলে হ্যাঁ আমরা মন্দির কালচার করি, এবং মন্দির কালচার করি বলে আজকে তৃণমূল রামনবমীতে মন্দির কালচার, এই জগন্নাথের মন্দির এবং রামনবমীতে মিছিল নিয়ে বের করছে। ঠিক আছে, তৃণমূল কংগ্রেস সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করে, তৃণমূল মন্দিরকে ভালোবাসে, তৃণমূল মসজিদকে ভালোবাসে, তৃণমূল গির্জাকে ভালোবাসে, সমস্ত কিছুকে মান্যতা দিয়ে বিগত দিন থেকে চলে আসছে, আজও চলছে এবং আগামীতেও চলবে। কিন্তু কালচারের প্রশ্নে বিজেপিকে প্রশ্ন করে লাভ নেই, তার কারণ তারা কালচার বিষয়টা বোঝেন না, তার কারণ তারা নাটক বোঝেন না, তারা থিয়েটার বোঝেন না, তারা এখানকার সংস্কৃতি বোঝেন না, বাংলার সংস্কৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা যদি কোনো একজন কর্মীকে ডাকতে হয়, তারা বলেন হচ্ছে কার্যকর্তা শব্দটা অ্যাকচুয়ালি বাংলা শব্দ নয়, এটা হচ্ছে কার্যকর্তা থেকে কার্যকর্তা এসছে। তো যারা বাংলা শব্দটাই বোঝে না, তাদেরকে বাংলার কালচার নিয়ে কি জিজ্ঞাসা করবেন? তারা একেবারে সে বামফ্রন্টের সদস্যদের সঙ্গে জানতে যাবে বিষয়টি নিয়ে। বলছি, নগর পুরলে আপনার বাড়িও পুড়বে। গোটা রাজ্যে এবং দেশেই যেরকমভাবে চলছে,
ধর্ষণ কালচার, থ্রেট কালচার, আমাদের বোমা কালচার, এই সমস্ত কালচারের যে মানে উদ্ভব বা দিন দিন বেড়ে চলেছে, তাতে আমাদের বালুরঘাটের আসল যে আমাদের নাটক শিল্পকলা সেই কালচারটাকে কমে যাচ্ছে মূলতই। একাধিক কালচারের কথা বলছেন। হচ্ছে রাম, জগন্নাথ আর রামের লড়াইয়ের মাঝখানে কৃষক, মেহনতি মানুষ, যুব ছাত্ররা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মানবতায় বিশ্বাসী, মানবতার প্রতিষ্ঠিত হোক। আজকে কেন ধর্ষণ হবে, কেন রাস্তায় মেয়েরা বেরোতে পারবে না, নিরাপদ থাকবে না? আজকে আমাদের কথা যে মানুষ যেন ভালো থাকে, সে ধর্ম যে যেটাই করুক না কেন, হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, অর্থাৎ সর্বধর্ম সমন্বয় এবং মানবতায় আমাদের জয়লাভ করুক, এই আশা রাখি আমরা বামপন্থী। একেবারে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, কালচার, মানবতাই সবচেয়ে বড় কালচার। এবং দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ যারা নাচ গান থিয়েটার করতে ভালোবাসে, তারা যাতে আন্তর্জাতিকভাবে তারা যাতে খ্যাতি পায়, এটি চাইছে প্রতিটি সাধারণ মানুষ, এখানকার সাধারণ মানুষ, এবং চাইছি আমরাও ট্রাইব টিভি বাংলা। এবং বিভিন্ন বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। এরকমই বিভিন্ন আপডেটস এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সামনে তুলে ধরবো। এখনকার জন্য এই পর্যন্ত। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়।